প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালোই আছো। আজ আমরা শিখবো একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিজ্ঞানের আধুনিক পর্যাবৃত্ত তালিকা। তোমাদেরকে টেনে শিখিয়েছিলাম, আমি মনে আছে তো, বলেছিলাম তোমাদেরকে টেনে এটা লাগবে তোমাদের। খুব সোজা আবার খুব কঠিনও বলা যায়, খুব সিনসিয়ার হয়ে গেলে খুব সোজা লাগবে তোমাদের। তোমাদের মনে আছে নাইনে বলেছিলাম 20টা মৌল শিখার জন্যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই 20টা মৌল শিখতে বলেছিলাম তোমাদেরকে। প্রথম পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এইভাবে শিখিয়েছিলাম তোমাদেরকে আমি। এটা হলো আধুনিক পর্যাবৃত্ত তালিকা। এটা বানিয়েছিলেন নিলস বোর। কে বানিয়েছিলেন? নিলস বোর। এই যে পর্যাবৃত্ত তালিকা, সেটা মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়ে বানানো হয়েছে। যার পরমাণু ক্রমাঙ্ক 1 এখানে রাখা হয়েছে। তারপরে যার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে সিরিয়ালি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী বসানো হয়েছে চার্টের মধ্যে। অর্থাৎ আধুনিক পর্যাবৃত্ত তালিকার ভিত্তিটা কি লিখবে দেখো? মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়ে এই তালিকাটা তৈরি করা হয়েছে। এই পর্যাবৃত্ত তালিকাতে আছে 7টা পর্যায়। কটা পর্যায় যদি প্রশ্ন করে? আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে 7টি পর্যায় আছে এবং 18টি বর্গ আছে। কতটি বর্গ? 18টি বর্গ। 7টা পর্যায় দেখো। এই 1 নম্বর পর্যায়, এটা হলো 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়, এটা 4 নম্বর পর্যায়। দেখো তোমরা, এটা 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়। অতএব ভূমি সমান্তরাল যেগুলো সারি সেগুলিকে বলা হয় পর্যায়। এটা ভূমি তো, ভূমি সমান্তরাল যেগুলো সারি সেইগুলিকে বলা হয় পর্যায় এবং এইগুলিকে বলা হয় বর্গ। কি বলা হয়? বর্গ। লম্বভাবে থাকা স্তম্ভগুলিকে বলা হয় বর্গ। আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে থাকা লম্বভাবে থাকা যে স্তম্ভ সেগুলিকে বলা হয় বর্গ, আর ভূমি সমান্তরাল সারিগুলিকে বলা হয় পর্যায়। এখন যদি প্রশ্ন করা হয় পর্যায় কাকে বলা হয়, কি লিখবে? আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে ভূমি সমান্তরালভাবে থাকা সারিগুলিকে বলা হয় পর্যায় এবং আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে মোট 7টি পর্যায় আছে। আর বর্গ কাকে বলে, কি লিখবে? আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে এই দেখো, খাড়াভাবে থাকা স্তম্ভগুলিকে বলা হয় বর্গ এবং সেই তালিকাতে মোট 18টি বর্গ। কত নম্বর? এটা 18 নম্বর। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এই একটা লাস্ট বর্গ 18 বর্গ, 17 বর্গ, 16 বর্গ। অতএব খাড়াভাবে থাকা বা লম্বভাবে থাকা যেগুলা স্তম্ভ সেগুলিকে বলা হয় বর্গ আর ভূমি সমান্তরাল সারিগুলিকে বলা হয় পর্যায়। মোট আছে 7টা পর্যায় এবং 18টা বর্গ। ক্লিয়ার? এখন দেখো প্রথম বর্গ কে কে আছে, কোন কোন এলিমেন্ট আছে? এই প্রথম বর্গে দেখো, এই একটা এখানে পুরো গ্যাপ দেবো, কোনো মৌল নেই। হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেনের সংকেত হলো H, হিলিয়ামের সংকেত He, চিহ্ন আর কি। তাহলে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2। এরপর দেখো দ্বিতীয় পর্যায়ে, এটা 2 লেখা হবে। দ্বিতীয় পর্যায়ে Li মানে লিথিয়াম, বেরিলিয়াম, Be মানে বেরিলিয়াম, B মানে বোরন, C মানে কার্বন, N মানে নাইট্রোজেন, O মানে অক্সিজেন, F মানে ফ্লোরিন, Ne নিয়ন। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে দেখো কটা মৌল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথম পর্যায়ে মাত্র 2টা মৌল আছে। কি? হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হিলিয়ামের ক্রমাঙ্ক 2।
3 নম্বর ক্রমাঙ্ক কার লিথিয়াম, 4 নম্বর পরমাণু ক্রমাঙ্ক বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। দ্বিতীয় পর্যায়ে কটা মৌল আছে? 8টা। কি কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক সেইভাবে দেখো তৃতীয় পর্যায়ে, এইটা তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তৃতীয় পর্যায়ে আছে কতটা মৌল? সে 8টা। কি কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তোমাদেরকে বলেছিলাম ক্লাস 11 থাকতে তোমরা 20টা মূল্য শিখে ফেলবে। তোমাদের কোর্সে 20টাই আছে। 20টা ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্ন উত্তরেতে কোনো প্রবলেম হবে না। তাহলে ফার্স্ট পর্যায়ে হাইড্রোজেন, হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তৃতীয় পর্যায়ে বলেছিলাম কি একটু আগে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। চতুর্থ পর্যায়ে মাত্র 2টা মূল্য তোমাকে শিখতে হবে। অনলি 2 এলিমেন্ট তোমাদের শিখতে হবে। কি কি? পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20 হয়ে গেল। ক্লিয়ার? পটাশিয়াম, ক্যালসিয়াম পর্যন্ত তোমাদের কোর্সে আছে। এতটুকু শিখবে তোমরা। এই যে তালিকাটা, এই তালিকাটার বৈশিষ্ট্য জানতে হবে আমাদের। ছুঁয়ে নিচ্ছি এটা। এই তো 20টা মূল্য আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এখানে বোঝা যাচ্ছে না, দেখো। এই হলো প্রথম পর্যায়ে হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, এলিমেন্ট আমি লিখে দিয়েছি শেখার জন্য। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো ছন্দের ছন্দে শিখবে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো ইজি হয়ে যাবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তৃতীয় পর্যায়ে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর চতুর্থ পর্যায়ে মাত্র 2টা পটাশিয়াম, ক্যালসিয়াম। এখানে 20 এলিমেন্টস। এখানে ক্রমাঙ্ক কত? 20, 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ক্রমাঙ্ক কিন্তু এগুলা। 11 সোডিয়ামের ক্রমাঙ্ক 11, ম্যাগনেসিয়ামের ক্রমাঙ্ক 12, 13, 14, 15, 16, ক্লোরিনের ক্রমাঙ্ক কত? 17, আর্গনের 18, পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 19 আর ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20। ক্লিয়ার? শিখবে এগুলা। এরপর দেখো এইগুলোকে বলা হয় বর্গ আর এগুলোকে বলা হয় পর্যায়। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় আধুনিক পর্যায় তালিকাতে থাকা 10টি মৌলের মধ্যে কোনগুলি ধাতু? 10টি মৌলের মধ্যে, কারণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিয়ন পর্যন্ত 10টা মৌল। এই 10টার মধ্যে কোন কোন মৌল দুটি ধাতু? দেখো লিথিয়াম ধাতু, বেরিলিয়াম ধাতু কিন্তু। এবং এই পর্যায় তালিকায় বৈশিষ্ট্য হলো এখন দেখো মনে রাখবে ধাতুকে ধর্ম কিভাবে চেঞ্জ হয়। যে কোনো পর্যায়ে, এক পর্যায়ে বলো, দ্বিতীয় বলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যে কোনো পর্যায়ে বাঁদিক থেকে ক্রমান্বয়ে ডান দিকে যদি আমরা এগিয়ে যাই, বাঁদিক থেকে ফ্রম লেফট টু রাইট, তাহলে কি হয়? ধাতবীয় ধর্মটা ক্রমান্বয়ে কমতে থাকে এবং ধাতবীয় গুণ ক্রমান্বয়ে কমতে থাকে, অধাতবীয় গুণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। যেমন দেখো লিথিয়াম, বেরিলিয়াম। লিথিয়াম ধাতু কিন্তু, বেরিলিয়াম ধাতু, বোরন কিন্তু ধাতু গল্প। তোমরা ক্লাস 10 করেছিলে বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, টেলোরিয়াম, পলোরিয়াম। এগুলি কেবল ধাতু গল্প, কারণ এগুলির মধ্যে ধাতুর বৈশিষ্ট্য আছে আবার অধাতুর বৈশিষ্ট্য আছে। সেগুলিকে ধাতুও বলা যায় না, অধাতুও বলা যায় না। যেহেতু ধাতু অধাতু দুইটির বৈশিষ্ট্য বর্তমান থাকে এইগুলিতে, এই যে এগুলিকে ধাতু কল্প। বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, টেলোরিয়াম, পলোরিয়াম এগুলোকে বলে ধাতু কল্প। ধাতুরও বৈশিষ্ট্য আছে আবার অধাতুরও বৈশিষ্ট্য আছে, এগুলো বলা হয় সেইগুলিকে ধাতু কল্প। তাহলে দেখা যায় লিথিয়াম সবচেয়ে বেশি ধাতু গুণসম্পন্ন ধাতু, এরপর একটু কম বেরিলিয়াম, এরপর এটা ধাতু গল্প। এই যে আবার কার্বন তো শুরু হয়েছে অধাতু, কিন্তু ধাতবীয় গুণ বেশি থেকে কমে গেল, অধাতুর গুণ কম থেকে আবার বেশি হয়ে যাচ্ছে। তো
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, দেখা যায় ফ্লুরিনের অধাতব গুণ হচ্ছে বেশি, কিন্তু ধাতু এই দুইটা আছে, ধাতবের গুণ ক্রমান্বয়ে কমছে কিন্তু, আর অধাতবের গুণটা ক্রমান্বয়ে বাড়ে যে কোনো পর্যায়ে। তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এটা ধাতু কিন্তু, সোডিয়ামের ধাতু সবচেয়ে বেশি এখানে, ম্যাগনেসিয়াম আরেকটু কম, অ্যালুমিনিয়াম আরো কম, আর সেদিকে কিন্তু ধাতু ধাতু গল্প না, ধাতু না অধাতু। ধাতবের গুণ ক্রমান্বয়ে কমছে, আবার অধাতবের গুণ ক্রমান্বয়ে বাড়ছে, বেড়ে বেড়ে গেছে। তাহলে যে কোনো পর্যায়ে কি বোঝা যায় যে ধাতবীয় গুণ ক্রমান্বয়ে কমতে থাকে এবং অধাতবীয় গুণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর বর্গের ক্ষেত্রে দেখো, যে কোনো বর্গে, 1 নম্বর বর্গ বলো বা 2 নম্বর বলো বা 3 নম্বর বা যে কোনো বর্গের ক্ষেত্রে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে ধাতবীয় গুণ ক্রমান্বয়ে বেড়ে যায়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে আছে রুবিডিয়াম, এরপরে আছে সিজিয়াম, এরপরে ফ্রান্সিয়াম। যত নিচে নামবে ফ্রম টপ টু বটম, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে যে কোনো বর্গে মৌলগুলি কি হয়, ধাতবীয় গুণ ক্রমান্বয়ে বেড়ে যায়, বা বিদ্যুৎ ধনাত্মক গুণটা বেড়ে যায় উপর থেকে নিচের দিকে গেলে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটার মধ্যে বিদ্যুৎ ধনাত্মক গুণ কোনটা বেশি হবে? নিশ্চয় পটাশিয়াম, যেহেতু নিচের দিকে আছে। এর নিচে কি আছে? পটাশিয়াম, এরপরে আছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখা যায় যে সবচেয়ে বেশি বিদ্যুৎ ধনাত্মক গুণ কার আছে? ফ্রান্সিয়াম। ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে বিদ্যুৎ ধনাত্মক গুণটা বেড়ে যায়, কিন্তু অধাতুর ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়, বিদ্যুৎ ঋণাত্মক ধর্ম বা গুণটা কি হয়, কমে যায়। যেমন দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হবে, আরো আছে কিন্তু। তাহলে ফ্লুরিন সবচেয়ে বেশি বিদ্যুৎ ঋণাত্মক ধর্ম আছে, বিদ্যুৎ ধনাত্মক ধর্ম বেশি কার? ফ্লুরিনের আরো কম। ওতে উপর থেকে নিচের দিকে গেলে অধাতবীয় বিদ্যুৎ ঋণাত্মক ধর্মটা বা গুণটা কি হয়, কমে যায়। আর ধাতুর ক্ষেত্রে বেড়ে যায় বিদ্যুৎ ধনাত্মক, পজিটিভ তো, কারণ ধাতুর ক্ষেত্রে পজিটিভ হয়, অধাতুর ক্ষেত্রে হয় নেগেটিভ। তাহলে ধাতুর ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামবে তত বিদ্যুৎ ধনাত্মক গুণটা বেড়ে যাবে, অধাতুর ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ ঋণাত্মক গুণটা যত নিচে নামবে কমে যায়। এরপর দেখো তোমাদের বইতে আছে যে কোনো পরমাণু আকার, তোমাদের বইতে দেওয়া আছে, দেখো তোমাদের দেখবে এখানে লেখা আছে পরমাণু আকার। পরমাণু আকার বলতে পরমাণু ব্যাসার্ধ বোঝায়। একটি বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে বহির্তম কক্ষের দূরত্বকে পরমাণুর আকার বলে ধরা হয়। নিউক্লিয়াস থেকে কি লিখেছে? নিউক্লিয়াসের কেন্দ্র থেকে বাহিরের কক্ষের দূরত্ব, যে কোনো পরমাণু। যেমন দেখো লিথিয়াম, এই মনে করো লিথিয়ামের দুইটা কক্ষ, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ। আগে একটা জিনিস বলে তোমাদেরকে আমি পরমাণু আকার সম্বন্ধে আবার বলছি। দেখো উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, পরমাণু আকার ক্রমান্বয়ে বড় হয়ে যায়। যে কোনো বর্গে উপর থেকে নিচের দিকে কি হয়, ক্রমান্বয়ে পরমাণু আকার কি হয়, বড় হয়ে যায়। যেমন দেখো হাইড্রোজেন ছোট, দেখো হাইড্রোজেনটা এই নিউক্লিয়াস মিডিলে এই কক্ষপথ, একটাই কক্ষপথ কেশেল বলা হয়। লিথিয়াম কিন্তু হবে দুইটা কক্ষপথ। তারপর সোডিয়াম 1 2 3টা কক্ষপথ। তারপর পটাশিয়াম 1 2 3 4। তারপর রুবিডিয়াম 1 2 3 4 5। তারপর সিজিয়াম 1 2 3 4 5 6। তারপর ফ্রান্সিয়াম 1 2 3 4 5 6 7। কি বুঝতে দেখো, উপর থেকে যে কোনো বর্গে, এইখানেও একই অবস্থা হবে, কিন্তু উপর থেকে যে কোনো বর্গে কি হয়, পরমাণুর আকার কি হয়, ক্রমান্বয়ে বড় হয়ে যায়। দেখো
কেন বড় হলো? কারণ 1 নম্বর পর্যায়ে একটাই কক্ষপথ, কে কক্ষপথ। 2 নম্বর পর্যায়ে দুইটা আছে, এখানে কে কক্ষপথ, এল কক্ষপথ। অতএব একটা কক্ষপথ, এই যে একটা হয় এটা কেন্দ্র, এই যে দূরত্ব, এটাকে পরমাণু ব্যাসার্ধ বলা হয়। পরমাণু কেন্দ্র থেকে বাইরের কক্ষের যে ডিসটেন্স সেটাকে বলা হয় পরমাণুর কি হয়, ব্যাসার্ধকে বলা হয়, এটা পরমাণু ব্যাসার্ধ। সেটা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে আবার সাইজ বোঝা যায়। তো পরমাণুর আকার নির্ভর করে পরমাণু ব্যাসার্ধের উপর। তাহলে ছোট এটা একটা কক্ষপথ, দুটা কক্ষপথ, এই যে মিডিল মানে কেন্দ্র থেকে দূরত্বটা একটু বাড়ছে, কিন্তু এখানে আরেকটু বাড়ছে, এখানে আরো বাড়ছে। যত পরমাণু বাড়ছে তত কি হয়, সাইজটা কি হচ্ছে, বড় হচ্ছে। দেবো 1 নম্বর কক্ষপথ, এখানে দুইটা কক্ষপথ আছে, এখানে তিনটা, কে এল এম, বা তিনটা কক্ষপথ, চারটা কক্ষপথ, 5টা কক্ষপথ, 6টা কক্ষপথ, 7টা কক্ষপথ। অতএব যত কক্ষপথের সংখ্যা বাড়ছে তত সাইজটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই জন্য যে কোনো বর্গের উপর থেকে দিতে গেলে পরমাণু কি হয়, আকারটা বড় হয়ে যায়, কারণ কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে একটা কক্ষপথ, এখানে একটা, এরপরে দুটো কক্ষপথ, এরপরে কি হয়, তিনটা কক্ষপথ। কক্ষপথ যত বাড়বে আকারটা তত বাড়বে, কারণ ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, পরমাণু ব্যাসার্ধটা কি বেড়ে যাচ্ছে। ক্লিয়ার আছে তোমাদের? সেই এদিকে যে কোনো বর্গে যদি নিচে নামবে আকার সাইজটা কি হবে, বড় হবে। যে কোনো বর্গে উপর থেকে যেতে গেলে পরমাণুর আকার ক্রমান্বয়ে বেড়ে যায়, কারণ কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায়। আর কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় মানে পরমাণু ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। সেই জন্য যে কোনো মৌলের সাইজটা কি হবে, উপর থেকে যেদিকে বড় হয়ে যায়। আবার যে কোনো পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, শুধু তো বলে যে কোনো পর্যায়ে ফ্রম লেফট টু রাইট, যদি আমরা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হই তো কি হবে, পরমাণু আকারটা ক্রমান্বয়ে ছোট হয়ে যায়। কি হবে, ছোট হয়ে। লিথিয়াম যদি এই হয়, বেরিলিয়ামটা কি হবে, এই হচ্ছে, বোরনটা আরো ছোট হবে, এরপরে কার্বনটা আরো ছোট, এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এইভাবে ক্রমান্বয়ে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। যে কোনো বর্গে মনে রাখবে, শিখে রাখবে, যে কোনো বর্গে বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণু আকার ক্রমান্বয়ে কি হয়, ছোট হয়ে যায়। ভুলে না, এটা পরীক্ষা আসে কিন্তু। যে কোনো পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, সে একই অবস্থা। সোডিয়াম এটা যদি হয়, ম্যাগনেসিয়াম হবে একটা, কি হবে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে যে কোনো পর্যায়ে বাঁদিক থেকে ডান দিকে গেলে মূলগুলি কি হয়, আকারটা ক্রমান্বয়ে কি হয়, ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায় তোমাদের বইতে লিখেই আছে, দেখো, দেখা যাচ্ছে, এই দেখো, যে কোনো পর্যায়ে মূলের পারমাণবিক ব্যাসার্ধ বাঁদিক থেকে ডান দিকে কমে যায়। কমে যাওয়া মানে সাইজটা ছোট হয়ে যায়, কারণ নিউক্লিয়াসে বর্ধিত আধান নিউক্লিয়াসের নিকটবর্তী ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে, ফলে আকার ছোট হয়ে যায় পরমাণুগুলি। নিউক্লিয়াসে বর্ধিত আধান নিউক্লিয়াসের নিকটবর্তী ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। পেজ নাম্বার 89। এটা ব্যাপার দেখো, মনে করো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 2 1, লিথিয়ামে কত, 2 1, বেরিলিয়ামে 2 2, বোরনে 2 3, কার্বনে 2 4, নাইট্রোজেনের 2 5, অক্সিজেনের 2 6, ফ্লুরিনের 2 7, নিয়নের 2 8। তাহলে এই দেখো 2 1 মানে কি, ভিতরের কক্ষে 2টা ইলেকট্রন, বাইরের কক্ষে 1টা ইলেকট্রন। 2 2 মানে কি, ভিতরের কক্ষে 2টা ইলেকট্রন, বাইরের কক্ষে 2টা ইলেকট্রন। 2 3 মানে কি, ভিতরের কক্ষে 2টা ইলেকট্রন আর বাইরের কক্ষে 1 2 3
2 4 মানে কি ভিতরের কক্ষে দুটো ইলেকট্রন বাইরের কক্ষে চারটা 1 2 3 4 সেইভাবে 2 5 মানে কি ভিতরের কক্ষে দুইটা ইলেকট্রন আর 5 মানে পাঁচটা 1 2 3 4 5 2 6 মানে ভিতরের কক্ষে দুটো ইলেকট্রন আর বাইরের কক্ষে 1 2 3 4 5 6 ভাবে 2 7 মানে কি এখানে দুইটা ইলেকট্রন এখানে 7টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 অতএব দেখা যায় যে পরমাণু বাইরের কক্ষে থাকা ইলেকট্রনগুলোকে বলা হয় যোজক ইলেকট্রন। কি ইলেকট্রন? যোজক ইলেকট্রন। পরমাণু বাইরের কক্ষে থাকা ইলেকট্রনগুলোকে বলা হয় যোজক ইলেকট্রন এবং যোজক ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তা দেখা যায় যে মনে করো লিথিয়ামের যোজক ইলেকট্রন 1 কিন্তু বেরিলিয়ামের 2 বোরনের 3টা কার্বনের 1 2 3 4টা এইভাবে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন সেগুলিকে বলা হয় যোজক ইলেকট্রন। অতএব যোজক ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখে যাচ্ছে নিউক্লিয়াসের বর্ধিত আধার নিউক্লিয়াস নিকটবর্তী ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। যেহেতু চার্জ বেড়ে যাচ্ছে সেই জন্য নিউক্লিয়াস কি করছে? আকর্ষণ করে ছোট করে ফেলছে। কাকে ছোট করে ফেলছে? পরমাণুগুলিকে। মিডিলে থাকে নিউক্লিয়াস, কে থাকে? পরমাণু, কে থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি করছে? আধারগুলো আকর্ষণ করে টেনে রাখছে, এই জন্য আকারটা ক্রমান্বয়ে কি হয়? ছোট হয়ে যায়। 1 2 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 2 8 তাহলে আধান কি হচ্ছে? ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, যার জন্য নিউক্লিয়াস আকর্ষণ করে টেনে আনছে, এই জন্য আকারটা ছোট হয়ে যায়। তো আজকে এইটুকু থাক, বাকি অংশ নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে আমি।